স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। গোপালগঞ্জে সংঘর্ষের পর কারফিউ ১৪৪ ধারা উঠে গেছে, তবে ৫ দিন পরেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া ৮ মামলায় গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে ঘরে ঘরে। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩১০ জন। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চান গোপালগঞ্জবাসী। গেল বুধবার এনসিপির গোপালগঞ্জের সভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় ৪টি হত্যা মামলা সহ ৬ মামলা দায়ের করে পুলিশ। এছাড়া কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় আরও ২টি মামলা দায়ের হয়েছে। ৮টি মামলায় আসামি করা হয়েছে ৮,৪০৪ জনকে। এসব মামলায় আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে কমেছে জনসমাগম। ১৬ তারিখে যে ঝামেলা হলো, এই ঝামেলার জন্য অনেক কম। পুরো ব্যস্ত একটা শহর পুরোটাই নিঃস্ব হয়ে গেছে। ভালো হোক, সুস্থ হোক, শান্ত হোক, সবাই সঠিকভাবে চলাফেরা করতে পারে, এইটাই সবার দাবি। তাই আমার মনে করি আগের মতো স্বাভাবিক জীবনযাপন চাই। ১৪৪ ধারা প্রত্যাহারের পরও লোকসমাগম কম। প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। বিপাকে খেটে খাওয়া মানুষ। শহরে তো লোকজন কম, রিক্সা লাগেও কষ্ট হচ্ছে, কামাই রোজগার হচ্ছে কম। শহরের লোকজন মারা পড়ছে, কত সমস্যা, মানুষ তো সব আতঙ্কের ভিতরে আছে। যার পেটে বেশি খিদে সে মনে করেন কি যে ভয় পাচ্ছে না, মৃত্যুর ভয় না পায় সে চলে আসতেছে। প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে, কিন্তু অপরাধ না করে কেউ যেন শাস্তি না পায় এমন প্রত্যাশা স্থানীয়দের। দ্রুত পূর্বের চেনা রূপে ফিরতে চায় গোপালগঞ্জবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা আজ যাচ্ছে খাগড়াছড়ি ও ফেনীতে। দুপুর ১২টার দিকে খাগড়াছড়িতে পদযাত্রাটি শুরু হবে। পরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মঞ্জিলা সুলতানা ঝুমা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও বক্তব্য রাখবেন দলের নেতৃবৃন্দ হাসান আবদুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও মাঠে থাকার কথা রয়েছে। এরপর বিকেলে পদযাত্রা নিয়ে ফেনীর শহীদ মিনারে যাবে এনসিপি নেতাকর্মীরা। নানা কর্মসূচির মাধ্যমে দলগুলোর শোডাউন বা শক্তিমত্তা প্রদর্শন কি জানান দিচ্ছে। কারো কারো লাগামহীন বক্তব্যে অস্থিরতা কি আরও বাড়বে, নাকি বিভিন্ন দাবি দাওয়ার বেড়াজালে আটকে যাবে নির্বাচন? রাজনীতি বিশ্লেষকরা বলছেন শোডাউনই শেষ কথা নয়। রাজনীতির মূল হিসাব নিকাশ নিহিত ভোটের ফলাফলে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া জরুরি, তাহলেই শুরু হবে ভোটের রাজনীতি। বিভিন্ন কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। কোনো দলের বিক্ষোভ মিছিল, কেউ ডাকছে জাতীয় সমাবেশ, আবার কারো চলছে দেশব্যাপী পদযাত্রা। দলগুলোর সমাবেশ কর্মসূচিগুলোতে দেখা যাচ্ছে এক ধরনের শোডাউন বা নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের প্রতিযোগিতা। বিভিন্ন দাবির পাশাপাশি নির্বাচন ঘিরে ছুড়ে দেয়া হচ্ছে নানা শর্ত। যদি পিআর পদ্ধতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন না দেয়। আবার কোনো কোনো কর্মসূচিতে পরস্পর বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন নেতারা। গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন শোডাউন বা শক্তি প্রদর্শন রাজনীতিরই অংশ, তবে দলগুলোকে ভাবতে হবে সবকিছুর মূলে রয়েছে ভোটের ফলাফল। আমাদের রাজনৈতিক অঙ্গনে আপনার রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক শক্তি বা পপুলারিটি, জনপ্রিয়তা বোঝাতে তারা এটার আশ্রয় নেন প্রাথমিকভাবে। ফাইনাল জনপ্রিয়তা তো নির্ধারিত হবে যে তারা ভোটের মাঠে কীরকম ফলাফল করছেন। আমার মনে হয় যে যদি সরকার সুনির্দিষ্ট কোনো নির্বাচনের ডেট দিত, তাহলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো আরেকটু সচেতন হতে বলে আমার মনে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথা বলা। কিন্তু ওই অনিশ্চয়তাটা রেখে তারা কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। সংকটগুলো থেকেই যাচ্ছে কোনো না কোনোভাবে। তাদের মত, নয়া বন্দোবস্ত বা নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হলেও রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের যে ছড়াছড়ি, তা ভালো লক্ষণ নয়। পলিটিক্সের মধ্যে যে ডিসেন্সি, মানে সুশীল আচরণ, তাই না, এটা আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয়নি। বাট আনফর্চুনেটলি ইতিহাসের একটা সময় এই জিনিসটা ছিল, যখন পলিটিক্সটা ওই তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং আমার মনে হচ্ছে যে এটা অব্যাহত থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকার ব্যবস্থা আছে, কারণ সবাই ক্ষমতায় চলে যেতে চায়। নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন প্রেক্ষাপট, এবং সেটা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার,
আন্দোলনের অভ্যুত্থানের পরে তো অনেক কিছুর পরিবর্তন হওয়া উচিত ছিল, উল্টা দিকে যাওয়ার তো কথা ছিল না। এখন তো আমরা দেখছি আমরা ভূতের পায়ের মতো উল্টা দিকে যাচ্ছি। সুতরাং এখানে চিন্তা করতে হবে, শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে এবং সকলকে সম্মান দিয়ে কথা বলতে হবে। শোডাউন নির্ভর রাজনীতি দলগুলোর কৌশল হলেও জনগণ ও দেশের স্বার্থকেই মূল বিবেচনায় রাখার তাগিদ বিশ্লেষকদের। এগুলো থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে রাজনীতিতে কিন্তু গুণগত মৌলিক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এ সময় পালিয়ে গেছে আরও 4 ডাকাত। আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির মালামাল জব্দ করেছে পল্লবী থানা পুলিশ। ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে এক মেয়েকে নিয়ে বসবাস তার। জানান 3 মাস ধরে বসবাস করছেন ডিওএইচএস এর একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডিতে একটি হাসপাতালে থাকার সময় রবিবার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জোর করে তার বাসায় ঢুকে কয়েক ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী। তিনি জানান, পরে এসে তিনি জানতে পারেন লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন 4 ডাকাত। আর্মি অফিসার ছিল কিন্তু রিটায়ার্ড পারসন, এখন ওনারা একটা টিম গঠন করে ওরা এগুলি করতেছে, 6-7 জন মিলে জায়গায় জায়গায় এগুলা বলতেছে যে ছুটেই তো যাবে, ছুটে পরে দেখবে, বলেই তো দিল আমাকে যে কয়দিন আর ভিতরে থাকবে, ছুটে পরে আমার ছেলেকে দেখবে, ধরবে। মিরপুর জোনের এডিসি জানান, কিছু স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল জব্দ করা হয়েছে। ডাকাত চক্রের বাকিদের ধরতে অভিযান চলবে বলে জানায় পুলিশ। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। যাওয়ার পরে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। 4 জন আসামি এই মামলায় আমরা ধরেছি। আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর যেহেতু বিষয়টি এখনও তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে আমরা এই বিষয়ে পুরোপুরি বিস্তারিত বলতে পারব। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। শুধুমাত্র কারাগারে থেকে আদালতে আসামিদের আনা নেওয়ার মধ্যেই থমকে আছে জুলাই গণহত্যার বিচার। এমন অভিযোগ করে দ্রুত আসামিদের সাজা কার্যকরের দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত শহীদ আনাসের বাবা শাহরিয়া খান পলাশ। আর মা সানজিদা খান দীপ্তি বলেন, কোনো স্বীকৃতি বা প্রাপ্তি সন্তানের শূন্যতা পূরণ করে না। এভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই পরিবেশ তৈরিতে রাজনীতিবিদরা এগিয়ে আসবেন, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। সিরাজুল ইসলাম রাসেলের তোলা ছবিতে মিজান আহমেদের প্রতিবেদন। তো আমাদের মাঝে আছে, হয়তো আপনাদের কাছেও নাই। ও তো আমাদের ঘরের মধ্যে যখন আমরা খেতে বসি তখনও আমাদের সাথে বসে। অশ্রু সজল চোখে এভাবেই নিজের শূন্যতার কথা জানান এক সন্তানহারা পিতা। আনাস মানে এতটা দায়িত্বশীল ছিল যে ওকে কোনো কিছু বলে দিতে হতো না, সব নিজ দায়িত্বে সুন্দর করে করত। তোকে আমরা কিভাবে বুঝবো যে ও আমাদের মাঝে নেই? সন্তান হারানো মায়ের অবুঝ মন এখনো অপেক্ষায় থাকে বাসায় ফিরবে তার না ফেরার দেশে পাড়ি দেয়া নারী ছেঁড়া ধন। দুপুরবেলা আশায় থাকতাম ও স্কুল থেকে আসলে আমরা ভাত খাবো, ও আর আসে না, আমার আর ভাত খাওয়া হয় না। মনে হয় যেমন তো 3টা ছেলে ছিল, আরেকজন কোথায়? ওটা ভাবলাম আমার ভাত খাওয়া হবে না। 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আনাস ছিলেন পলাশ দীপ্তির দাম্পত্য জীবনের প্রথম ভালোবাসার ফুল। পুলিশের গুলিতে যা অকালেই ঝরে পড়ে গেল 5 আগস্ট বিজয়ের উষালগ্নে চানখারপুলে। এই আসামিদের বিচার কেন হয় না? অতি তাড়াতাড়ি তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। এইভাবে কোর্টে আনবে নিবে এই নাটক বন্ধ করতে হবে। এই নাটক আমরা আর দেখতে চাই না। ভাই আমার ছেলের কাজ করে দিয়ে গেছে দেশের জন্য, কিন্তু একটা বাবা মা কখনো চায় না যে তার সন্তান শহীদ হয়ে আসুক আর সে গর্বিত হোক। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চেয়ে আনাসের লেখা শেষ চিঠি পড়ে আজও মায়ের চিবুক গড়িয়ে পড়ে পানি। দীর্ঘশ্বাস আর হাহাকারে ভারী হয় গেন্ডারিয়ার দীনানাথ সেন রোডের অবস্থিত বাড়িটির প্রতিটি রুম। স্বজনদের প্রত্যাশা একটাই, যে স্বপ্ন বুকে নিয়ে
আবু সাইদ, মুগ্ধ, আনাসের মতো শহীদরা তাদের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন। আগামীর বাংলাদেশটা সে পথেই হাঁটবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহত গাইবান্ধার আরিফুলের পরিবারে শোক কাটেনি 1 বছরেও। বাবা আসবে এই অপেক্ষায় এখনও বসে থাকে তার অবুঝ শিশু। সন্তানের জন্য চোখের জল ফেলেন মমতা মহিমা। আর সন্তানের ভবিষ্যৎ কি হবে, একা কিভাবে মানুষ করবেন তা নিয়ে চিন্তার অন্ত নেই আরিফুলের স্ত্রীর। নিদারুণ কষ্টে কাটছে পরিবারটির দিন। বাবার কথা কেউ বললেই এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে জুলাই শহীদ আরিফুলের একমাত্র ছেলে। চোখ ভরে আসে জলে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আরিফুল কাজ করতেন গাজীপুরের একটি ফার্নিচারের দোকানে। তার স্ত্রীও সেখানকার একটি গার্মেন্টসে চাকরি নেন। গত বছর জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় রাজপথ। যোগ দেন আরিফুলও। 5ই আগস্ট সরকার পতন হলে আনন্দ মিছিলের সাথে বের হলেও আর বাড়ি ফেরা হয়নি তার। গাজীপুরে আনসার একাডেমির সামনে পুলিশের গুলিতে শহীদ হন। আদরের ছোট ছেলেকে হারিয়ে পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে বেড়াচ্ছে তার বাবা মা। সেই কাজকর্ম গেছিল, আঘাত ফার্মেসনের কাজ করতো। আজকে দেশের জন্য আমার শহীদ হয়ে গেছে রে। স্বামীর মৃত্যুর পর গ্রামে চলে এসেছেন তার স্ত্রী। সরকারি বেসরকারি ভাবে কিছু সহযোগিতা পেলেও তা দিয়ে চলছে না সংসার। আবু সাইদ যখন মারা যায় তখন আমার স্বামী আমার কাছে এই কথা বলছে যে সন্তান কষ্ট করে মানুষ করে, যদি ভবিষ্যতে চাকরি বাকরি না হয় তাহলে কিসের দেশে বসবাস করি। আসলে আমাদের ঘরে বসে থাকা ঠিক না। আমি কোর্ট কাছারি বহু জায়গায় গেছি, আমার ভাইয়ের হত্যার আমি এখনো বিচার পাইনি। তো সরকারের কাছে আমার অনুরোধ, আমার ভাইয়ের হত্যার জন্য বিচার করা হয়। আরিফুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন থেকে যতটুকু পারছি আমরা সহায়তা করছি এবং এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং আমরা যতদূর জানি যে আমাদের সরকার থেকে হয়তো আরো অনেক বড় ধরনের সহায়তা তাদেরকে দেওয়া হবে। আরিফুলের আত্মদানের জন্য গর্বিত হলেও হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি চায় আরিফুলের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ জুনকে ছাড়িয়েছে জুলাই মাসের 18 দিনে। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 20 জনের, যা চলতি বছরে সবচেয়ে বেশি। একই সময়ে ডেঙ্গুতে সংক্রমণও ঘটেছে প্রায় 6500, যা জুনে মোট আক্রান্তের চেয়েও বেশি। আক্রান্তের দিক দিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এডিস মশা নির্মূলের ব্যবস্থা নিলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। দেশে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলতি মাসের পরিস্থিতি আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে রোগীর ভিড়। চলতি বছরের প্রতি মাসের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, হঠাৎ করে জুন মাসে বেড়ে যায় ডেঙ্গুর সংক্রমণ। তবে জুলাইয়ের 18 দিনে ডেঙ্গুর সংক্রমণ জুন মাসের রেকর্ডও ছাড়িয়ে যায়। জুন মাসে 5951 জনকে ছাড়িয়ে জুলাইয়ের 18 দিনে আক্রান্ত হয় 6493 জন। এ সময় 20 জনের মৃত্যু ঘটে, যা চলতি বছরে সবচেয়ে বেশি। এসব আক্রান্তের বেশিরভাগ ঘটেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে। এরপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেশি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR ডেঙ্গুর এলাকাভিত্তিক ম্যাপিং শুরু করেছে। ওনারা ম্যাপিং করেছেন যে কোন কোন ওয়ার্ডগুলো বেশি ঝুঁকিপূর্ণ এবং তার আলোকে সাউথ সিটি কর্পোরেশন তারা সুনির্দিষ্ট কার্যক্রম নিয়েছে যে যে ওয়ার্ডে বৃদ্ধি পেয়েছে সেখানে তারা একটা ক্রাশ প্রোগ্রাম 2 দিনের। আমার মনে হয় যে ঢাকা নিয়ে আমাদের উদ্বেগ অনেক বেশি হবে না, এবারে ঢাকার বাইরে উদ্বেগটাই ঘনীভূত হবে। 1টি, 2টি, 3টি বাসাতে যখন ডেঙ্গু রোগী হলো, সেই রোগীটির যদি আমরা ম্যাপিং করতে পারি এবং সেই ম্যাপিং ধরে যদি আমরা ফগিং করে উড়ন্ত মশা নিধন ওখানে করে দিতে পারি, লার্ভিসাইডিং করে দিতে পারি, সেখানে সোর্স রিডাকশন করে দিতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে এই মশাটা বা ডেঙ্গু রোগটা ছড়িয়ে বিস্তৃত হবে না। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটাকে আমরা বলি হটস্পট ম্যানেজমেন্ট। সামনের দিনগুলোতে ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতার কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের ৩৫% নতুন শুল্ক আরোপ নিয়ে চট্টগ্রামের পোশাক কারখানার মালিকরা আছেন উৎকণ্ঠায়। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া গার্মেন্টস পণ্যের 60% বেশি যায় চট্টগ্রাম থেকে। তাই শুল্ক হার পুনর্বিবেচনা না করলে ক্রেতা হারাবে অনেক প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বিকল্প বাজার খোঁজায় নজর দিচ্ছেন পোশাক কারখানার অনেক ব্যবসায়ী। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরেই রয়েছে বাংলাদেশ, যদিও বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনাম। গত বছর তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 1% কম। অন্যদিকে নিকটতম প্রতিযোগী ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল 9% বেশি। অথচ যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্য রপ্তানিতে 20% শুল্ক নির্ধারণ করলেও বাংলাদেশের জন্য এ হার করেছে 35%। যদিও 1 আগস্ট পর্যন্ত আলোচনার সুযোগ রেখেছে ওয়াশিংটন। ঢাকার তুলনায় মার্কিন ক্রেতাদের সাথে বেশি ব্যবসা করে চট্টগ্রামের পোশাক কারখানাগুলো। এ অবস্থায় শুল্ক হারে ছাড় না পেলে তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা খেতে পারে বাংলাদেশ। তাই এ নিয়ে উৎকণ্ঠায় পোশাক মালিকরা। এখানে আমরা শুধু এটাকে আর্ট বিলিয়ন হিসেবে চিন্তা করছি না, আমাদের পুরোপুরি পোশাক শিল্পের উপর এটা একটা এফেক্ট পড়বে বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্রের বাজারটা যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায় অথবা কমে যায়, তাহলে কিন্তু এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। কারণ এই শূন্যতা সৃষ্টি করার মতো আমাদের বিকল্প বাজারে কোনো সৃষ্টি হয়নি। গেল 24-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে $39.34 বিলিয়ন। মোট রপ্তানির 19% বেশিই হয়েছে যুক্তরাষ্ট্রে। বিদ্যমান শুল্ক হার বহাল থাকলে বাংলাদেশ থেকে ক্রেতারা ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, পাকিস্তান বা ইন্দোনেশিয়ায় চলে যাবে এমন শঙ্কা ব্যবসায়ীদের। সরকারের উচিত রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত আছে প্রাইভেট সেক্টর এবং আমাদের যে অর্থনীতির সাথে রিলেটেড যারা এক্সপার্টরা আছেন, যারা দীর্ঘদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যের এই নেগোসিয়েশনগুলির সাথে অভিজ্ঞ, ওনাদেরকে সাথে নিয়ে গুরুত্ব সহকারে অতি সত্বর এই নেগোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভিন্স করার উদ্যোগ নেওয়া। ঢাকা ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ না হলে 1 আগস্ট থেকেই যুক্তরাষ্ট্রের রপ্তানিতে দিতে হবে 35% শুল্ক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নাটোরের বাগাতিপাড়ায় 5 কোটি টাকার একটি সেচ প্রকল্পে 2 কোটি 22 লাখ টাকা খরচের পরও কোনো সুফল পাননি কৃষকরা। সংস্কারের 2 বছরে সেচ সুবিধা চালু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ তুলে বলা হচ্ছে, অনিয়ম অবহেলায় 4 কিলোমিটার ড্রেনের 3 কিলোমিটারই অকেজো। ব্যবহার না হওয়ায় এসব ড্রেন আবার ভরাট আর দখল হয়ে যাচ্ছে। নাটোরের বাঁশবাড়িয়া উপজেলায় 1965 সালে 5 কোটি টাকায় নির্মাণ করা হয় বাঁশবাড়িয়া সেচ প্রকল্প। এতে বাঁশবাড়িয়া, মুন্সিপাড়া, কৈচরপাড়া, চাঁপাপুকুর ও কালিকাপুরের বিস্তীর্ণ মাঠে বৃদ্ধি পায় ফসল উৎপাদন। কিন্তু 2021 সালে প্রকল্পটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে নষ্ট হয়ে পড়ে পাম্পসহ যন্ত্রাংশ। প্রকল্পটি আবারও চালুর উদ্যোগ নিয়ে নতুন করে ড্রেন নির্মাণের পাশাপাশি সংস্কার করা হয় পুরনোগুলো। 4.40 কিলোমিটার ড্রেনে সরকারের খরচ 2 কোটি 22 লাখ টাকা। কিন্তু 2 বছরেও এর কোনো সুফল পায়নি কৃষক। 2 বছর হচ্ছে সংস্কার হয়েছে, কিন্তু এখন আমরা পানি পাই নাই। এই ড্রেন দেওয়া 1 ফোঁটা পানিও কোনো কৃষক পায়নি, ভবিষ্যতে পাবে কিনা ঠিক নেই। পানি সরবরাহের ব্যবস্থা না করেই এত টাকা খরচ করে ড্রেন নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। সে প্রকল্পটা দায়িত্ব ঠিক পালন করার লোক নাই। দখল করে আবার ওই যারা যারা খাওয়ার দরকার তারা আবার খাচ্ছে, এটা পড়েই আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী থেকে পানি উত্তোলন করতে না পারায় ড্রেনগুলো ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহারটা মূলত ডিপেন্ড করে যে আমরা গ্রীষ্মকালে কতটুকু পানির সংস্থানটা পাচ্ছি। তো পানির প্রাপ্যতা অনুযায়ী আমাদের ব্যবহার হচ্ছে। আর যেটা বিষয় হচ্ছে দখলের বা ভরাটের বিষয়, সেদিকে আমাদের অবশ্যই নজর আছে, সেটা কোনোভাবে আমরা করতে দেব না। বাগাতিপাড়ার এই এলাকায় সেচ প্রকল্পটি পুনরায় সচল করতে পারলে এই অঞ্চলের কৃষিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিবিসি নিউজ ডেস্ক।